যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর যে আদেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদেশ 27 বা অর্ডার 27। এই 27তম আদেশটি হচ্ছে সরকারি কর্মকর্তার কর্তৃক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা তথা সরকারের বিরুদ্ধে বা সরকার কর্তৃক মামলা, যেটিকে ইংরেজিতে বলা হচ্ছে সুট বাই অর এগেনস্ট দ্য গভর্নমেন্ট অর পাবলিক অফিসার্স ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। তো এই যে সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে আমরা মামলা করে থাকি, কিংবা সরকার কখনো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে থাকে, এই ক্ষেত্রে কি কি বিধান অনুসরণ করতে হয় বা কি কি পদ্ধতি অনুসরণ করতে হয় এই সম্পর্কিত বিধিবিধান রয়েছে এই আদেশটিতে। আমরা দেখব এই আদেশটিতে 1 থেকে 8, পরবর্তীতে 8 ক এবং 8 খ বিধি রয়েছে, যদিও 8 খ বিধিটি বিলুপ্ত বা বাতিলকৃত। তো এর মধ্যে আমরা বেশি গুরুত্বপূর্ণ বিবেচনায় কয়েকটি বিধি নিয়ে আলোচনা করব। যেমন আমরা দেখব বিধি 3-এ প্রথম যেটা বলছে যে যদি এরকম হয় যে কোনো সরকারের বিরুদ্ধে মামলা করতে হয় বা সরকার কারো বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে, সেই ক্ষেত্রে আর্জিতে যদি সরকার বাদী হয়ে করে, সেই ক্ষেত্রে ওই বাদীর জায়গায় বাদীর ঠিকানা, নাম, পরিচয় সাধারণত আমরা জানি আর্জিতে এইসব লিখতে হয়। আমরা প্লেইন্ট সম্পর্কিত যে আদেশ রয়েছে সেটি পড়ে এসছি আদেশ 7-এ। তো এই ক্ষেত্রে আমরা এইখানে কি লিখব, কিংবা যখন সরকারি কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হবে তখন ওইভাবে আমরা কি ওই আদেশ 7-এ যেরকম ছিল আর্জিতে বা 8-এ যেরকম ছিল বিবাদীর ক্ষেত্রে, এইরকম আমরা কি লিখিত জবাবের ক্ষেত্রে আমরা এই নাম পরিচয়টা কিভাবে লিখব, এইটা সম্পর্কে কি বিধান রয়েছে। এখানে বলছে যে এটা নট নেসেসারি যে একেবারে ওই বিবাদীর নাম, পিতার নাম, ঠিকানা এইভাবে লিখতে হবে। রেদার কি করতে হবে, এই 3 বিধিতে বলা আছে যে 79 ধারার বিধানে বা 79 ধারায় যে কথা বলা আছে সেটুকু লিখলেই যথেষ্ট বা সেটুকু উল্লেখ করলেই হবে। তাহলে আমাদেরকে চলে যেতে হচ্ছে ধারার অংশে 79 ধারায়। 79 ধারায় আমরা দেখব ওখানেও বলছে যে সরকারের বিরুদ্ধে বা সরকার কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে বাদী বিবাদীর ঠিকানা বা পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে কর্তৃপক্ষ অথবা ক্ষেত্রমতো বাংলাদেশ লিখতে হবে। দুটো বিষয়, এক হচ্ছে হয় লিখতে হবে কর্তৃপক্ষ, যে কর্তৃপক্ষ আছে তার ঠিকানা, অথবা ক্ষেত্রমতো বাংলাদেশ। যখন মোকদ্দমাটি বাংলাদেশ করছে বা বাংলাদেশ, যেমন আমরা দেখব কোনো একটা মামলায় আমরা যখন সরকারের বিরুদ্ধে আমরা কোনো একটা প্রতিকার চাইব, তখন আমরা বিবাদী হিসেবে বাংলাদেশ সরকার এরকম লিখব। অথবা কখনো কখনো আমরা যেমন সত্ত্বের মামলায় বা এই বিহারের সংশোধনের মামলায় আমরা দেখে থাকি যে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, এভাবে পক্ষে দিয়েও লিখি। আবার ধরেন কোনো একটা দপ্তরের বিরুদ্ধে আমি মোকদ্দমাটা দায়ের করছি, সে সমাজ কল্যাণ অধিদপ্তর, বা মৎস্য পশু সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে পরিচালককে আমি অ্যাড্রেস করে মোকদ্দমাটা দায়ের করছি। আমি লিখলাম পরিচালক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় দিয়ে তার যে ঠিকানা, অফিসিয়াল ঠিকানা, সেটা দিলেই হচ্ছে যথেষ্ট। এই ক্ষেত্রে আমি কি করছি, কর্তৃপক্ষ লিখছি, আবার কখনো সরাসরি বাংলাদেশ বলছি। তাহলে এই বিধানটা বলছে যে যেটি এই বিধি 3-এ রেফার করছে 79 ধারার কথা, সেটা হচ্ছে যে এই পক্ষ ওই ব্যক্তির নাম দিতে হবে না যিনি রয়েছেন। আমরা শুধু কর্তৃপক্ষের নাম, যেমন ধরেন একটা অটোনোমাস প্রতিষ্ঠান হচ্ছে জেলা পরিষদ বা সিটি কর্পোরেশন। আমি কি করতে পারি, সিটি কর্পোরেশনের যিনি প্রধান রয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ এক্সিকিউটিভ অফিসার, অথবা অ্যাডমিনিস্ট্রেটর থাকলে অ্যাডমিনিস্ট্রেটর বা মেয়র থাকলে মেয়র, তাকে অ্যাড্রেস করে আমি লিখে দিচ্ছি, দিয়ে তার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, অথবা তিনি ওইভাবে দিয়ে দিচ্ছেন, এইটুকু।
তারপর এই যে সরকারের বিরুদ্ধে মামলা করা হয় বা মোকদ্দমা দায়ের করা হয়, আমরা দেওয়ানির ক্ষেত্রে মোকদ্দমাই বলে থাকি সাধারণত, এটাই প্রচলন। তো এই যে মোকদ্দমা সরকারের বিরুদ্ধে করা হয়, তখন এই সরকারের বিরুদ্ধে যদি সমন জারি হয়, সেই সমনটা কে গ্রহণ করবেন? এখানে বলা হচ্ছে, আমরা দেখব বিধি 4-এ, যে যদি সরকারের বিরুদ্ধে এরকম কোনো সমন জারি করা হয়, তাহলে সেই সমনটা গ্রহণ করবেন ওই আদালতের, যে আদালত জারি করবেন সেই আদালতে যে সরকারি কৌশলী রয়েছেন বা সরকারি উকিল রয়েছেন, পাবলিক প্লিডার রয়েছেন, জিপি যিনি দায়িত্বে রয়েছেন, তিনি এটা গ্রহণ করবেন। তারপর তিনি তার প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করবেন, সেটা ওনার বিষয়, এখানে সেটার উল্লেখ নেই। আইনে যেটি আছে সেটি হচ্ছে, যে আদালত এই সরকারের বিরুদ্ধে সমন ইস্যু করবে, সেই আদালতের যে সরকারি কৌশলী রয়েছেন, গভর্নমেন্ট লিডার রয়েছেন, তিনি এটি গ্রহণ করবেন। তারপর আমরা দেখব বিধি 6-এ একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যে যখন আদালতে কোনো বিষয় উপস্থাপন করা হয় সরকারের পক্ষে, গভর্নমেন্ট লিডার যখন করেন, তো তিনি তো আর ওই গভর্নমেন্টের পক্ষে তিনি ভূমিকা রাখছেন, ঠিক আছে, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে তো সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তা সাধারণত এই ব্যাখ্যা দিয়ে থাকেন বা বিষয় জানিয়ে থাকেন আদালতকে বা সাক্ষ্য দিয়ে থাকেন। তিনি সাধারণত গভর্নমেন্ট লিডারের সাথে আদালতে উপস্থিত হন। দেখা গেল এরকম ক্ষেত্রে উনি দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত হয়নি, কিন্তু এই বিষয় সম্পর্কে তৃতীয় একজন ব্যক্তি জানেন। হ্যাঁ, তো আদালত কি করতে পারেন, ওই তৃতীয় ব্যক্তিকে এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য নির্দেশ দিতে পারেন বা তাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। হ্যাঁ, যেটি বলা হয়েছে বিধি, আমরা দেখব 6-এ যেটি বলা হয়েছে। তারপর আমরা দেখব এই যে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা আমরা দায়ের করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে সমন জারি হয়েছে। হ্যাঁ, তো সাধারণত একজন ব্যক্তির বিরুদ্ধে যখন সমন জারি হয়, সমনের যে নির্ধারিত তারিখ থাকে, ওই তারিখেই ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে হয়। যদি না হন, সেই ক্ষেত্রে আদালত যদি দেখেন যে সমন যথাযথভাবে জারি হয়েছে, তখন তিনি কি করেন, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন বা মোকদ্দমার পরবর্তী ধাপে আদালত চলে যান। এখন একজন ব্যক্তি যখন মোকদ্দমার সমন পান, তখন তিনি নিজেই সেটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট, তাই না? নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকেন, তিনি জবাব দিবেন, আদালতে হাজির হবেন অথবা হবেন না। কিন্তু যখন বিবাদী হয় সরকার, তখন তো সরকারের পক্ষে একজন কর্তৃপক্ষে থাকেন, একজন অফিসিয়ালস থাকেন, তাই না, একজন কর্মকর্তা থাকেন কোনো একটা দপ্তরের। তখন তিনি তো চাইলেই সকল সিদ্ধান্ত নিতে পারেন না, ক্ষেত্রমতো কখনো নিতে পারেন, কখনো দেখা যায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তথা সরকারের মতামত নেওয়া প্রয়োজন বা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তখন তো তিনি চাইলেই সমনের যে নির্ধারিত সাধারণ তারিখ থাকে, সেই তারিখে এটা আদালতের প্রেজেন্ট করা সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে তিনি সময় নিতে পারেন। সরকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে। এই যে সময় নেওয়ার বিধানটা, সমন পাওয়ার পর, হ্যাঁ, সেই একটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা সরকারের মতামত নেওয়ার জন্যে সেই কর্তৃপক্ষ যার কাছে যে সমনটা গিয়েছে ইয়ের মাধ্যমে, জিপির মাধ্যমে, তো তিনি এই সংশ্লিষ্ট ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নেবেন, চিঠি লিখবেন, ইত্যাদি ইত্যাদি। এটার জন্যে যে সময় প্রয়োজন আদালতের কাছে, সেই সময়টা হয়তো গভর্নমেন্ট লিডার চাইবেন ওই কর্তৃপক্ষের পক্ষে, এবং আদালত সেটা মঞ্জুর করতে পারেন। এই বিধানটা রয়েছে, আমরা দেখব বিধি 7-এ। তারপর আমরা দেখব যে এই যে সরকারের বিপক্ষে মামলা করা হচ্ছে, হ্যাঁ, এখন এইখানে আমরা দেখি অনেক ক্ষেত্রে যে জামানতের ব্যাপার থাকে। হ্যাঁ, 8 বা তার আগে আমরা 8টাও একটু দেখে নিব, যে 8-এ বলছে, বিধি 8-এ, যে সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে এটার পদ্ধতিটা কি হবে, হ্যাঁ, যে কে এটা গ্রহণ করবে বা কে এটা মোকাবেলা করবে, যে কর্মকর্তা, হ্যাঁ, তিনি এটা কিভাবে মোকাবেলা করবেন, এই সম্পর্কিত কথা বলা আছে। এখানে খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা একটু পরে নিলে হবে। কিন্তু আমরা 8 যেটা দেখব, যেটা বলছিলাম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি হয়, যে দেওয়ানি মোকদ্দমায় জামানত প্রদানের ব্যাপার আসে। হ্যাঁ, তো এই জামানত প্রদানের ব্যাপারটা কি হবে, বলা হচ্ছে যে এইখানে এই জামানত প্রদানটা এই সরকারের ক্ষেত্রে মোকদ্দমা হলে সেই ক্ষেত্রে যে 41 আদেশের যে 5 এবং 6 বিধি আছে,
সেই 5 এবং 6 বিধি অনুযায়ী যে জামানতের বিষয় থাকে সেটা এখানে প্রযোজ্য হবে না। তাহলে আমরা চলে যাব 41-এর 5 এবং 6 বিধিতে কি আছে ওখানটায়। আমরা 41 আদেশ নিয়ে আমাদের পৃথক আলোচনা রয়েছে, ধারার অংশ নিয়ে আমাদের পৃথক আলোচনা রয়েছে এই চ্যানেলে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। 41 আদেশ মূলত হচ্ছে আপিল সম্পর্কিত, এবং ওখানে আমরা দেখব 5 এবং 6 বিধিতে আছে যে আপিল যখন স্থগিত করা হয়, আপিল আদালত যখন ডিক্রি স্থগিত করে রাখে, হ্যাঁ, ওই ক্ষেত্রে বর্ণনা দেয়া আছে। যেমন 5 বিধিতে 41 আদেশের যেটা বলছে, আমরা 5 বিধির 3 উপবিধির গ দফায় দেখব যে ওই জামানত প্রদানের যে জামানত দাখিল করে থাকে যে ক্ষেত্রে আপিল আদালতে, সেই জামানত প্রদান করতে পারে ইচ্ছা করলে ডিক্রি স্থগিত রাখার জন্যে। তো এই জামানত প্রদানের বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে কার্যকর হবে না আমাদের কোন বিধি অনুযায়ী, এই 8 ক বিধি অনুযায়ী 27 আদেশের, যখন এটা সরকারের বিরুদ্ধে হবে। আবার দেখব 6 বিধিতে, 41 আদেশের 6 বিধিতে বলা হয়েছে যে ওই এটা স্থগিত রাখার জন্য আদালত জামানত প্রদানের নির্দেশ দিতে পারে চূড়ান্ত ডিক্রির পূর্বে, প্রাথমিক ডিক্রি মানে অনুসরণ করার জন্য। ব্যাপারটা একটু পরিষ্কার করে যদি বলি, যেমন ধরেন একজনের বিরুদ্ধে একটা ডিক্রি হয়েছে, প্রাথমিক ডিক্রি হয়েছে আদালতে, তো পরবর্তীতে ওই ডিক্রির বিরুদ্ধে কি করা হলো, মোকদ্দমা আপিল দায়ের করা হলো। এখন আপিল আদালত কি করবে, ওই ডিক্রি জারির কার্যক্রমটা স্থগিত রাখবে। কিন্তু এই ডিক্রি জারির কার্যক্রমটা স্থগিত রাখলো, দেখা গেল যে এটা স্থগিত রাখার পর এমনও হতে পারে যে চূড়ান্ত ডিক্রি হলে এই যে যার বিরুদ্ধে ডিক্রিটা জারি হয়েছিল সে হয়তো তাকে পাওয়া নাও যেতে পারে, বা যে সম্পত্তিটি নিয়ে ডিক্রি জারি হয়েছে সেটার ক্ষতি সাধন হয়ে যেতে পারে। তখন আদালত কি করতে পারে, ওই তাকে একটা জামানত দাখিল করার জন্য নির্দেশ দিতে পারে, বা ওই জামানত দাখিলের শর্তেও সেই পূর্ববর্তী ডিক্রিটাকে স্থগিত রাখতে পারে। এই যে জামানত দাখিলের ব্যাপারটা, এটা সরকারের বিরুদ্ধে মামলা হলে বা মোকদ্দমা হলে এই ক্ষেত্রে কিন্তু এই জামানতের ব্যাপারটা প্রযোজ্য হবে না, শুধুমাত্র ব্যক্তিগত মামলার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হবে। এই বিধানটা আমরা পাচ্ছি কোথায়, 8 ক বিধিতে। তো মোটামুটিভাবে এই ছিল 27 আদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিষয়টাকে আবার সামার আপ করি, সামগ্রিক বিষয়গুলো যেগুলো আমরা পড়েছি, যেমন আমরা জানলাম এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সরকারের বিরুদ্ধে বা সরকার কর্তৃক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদী বা বিবাদী হিসেবে যখন ঠিকানা লিখতে হয়, তখন ওই 79 ধারা অনুসরণ করে কর্তৃপক্ষ বা ক্ষেত্রমতো বাংলাদেশ লিখলেই হচ্ছে, যেটার বিধান আমরা পাচ্ছি 27 আদেশের 3 বিধিতে। তারপর 4 বিধিতে দেখছি যে সরকারের পক্ষে ইয়েটা গ্রহণ করবেন, সমনটা সরকারি কৌশলী যিনি আছেন তিনি গ্রহণ করতে পারবেন। তারপর 6 বিধিতে আমরা যে বিধিগুলো নিয়ে আজকে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ 6 বিধিতে আমরা দেখছি যে তৃতীয় ব্যক্তিও সরকারের পক্ষে এখানে বিষয়বস্তু ব্যাখ্যা করার জন্য আদালত তৃতীয় ব্যক্তিকে নির্দেশ দিতে পারেন, তাই তো। তারপর আমরা 7 বিধিতে দেখেছি যে সমন পাওয়ার পর সরকারের মতামত নেওয়ার জন্য কি করতে পারেন ওই সংশ্লিষ্ট কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তর, সময় চাইতে পারেন বা আদালত তাকে সময় মঞ্জুর করতে পারে। তারপর ওই যে 8 বিধিতে দেখলাম যে কর্মকর্তার বিরুদ্ধে মানে কর্মকর্তার কার্যপদ্ধতিটা কি হবে, তিনি কি করবেন, ওই যে সরকারি কৌশলী তাকে নিযুক্ত করবেন, বা সরকারি কৌশলী তার পক্ষে যখন মামলা মোকদ্দমা পরিচালনা করার দায়িত্ব নেবেন, তখন তিনি একটা দরখাস্ত দাখিল করবেন আদালতে, এবং আদালত কি করবেন, এটার উপর একটা টিকা লিখবেন, হ্যাঁ। তারপর যদি সেটা না করেন সরকারি কৌশলী, এইটা আমরা বোধহয় আলোচনা করিনি একটু আগে, যাই হোক, এইখানে বলা হচ্ছে যে এই কোনো একটা দপ্তরের বিরুদ্ধে যখন মোকদ্দমা হয় তখন সরকারি কৌশলী কি করবেন, এই পক্ষে এই দপ্তরের পক্ষে ওখানে আদালতে একটা করবেন, দরখাস্ত দিবেন যে আমি এই মোকদ্দমাটা সরকারের পক্ষে আমরা মোকাবেলা করছি, বা দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি সেটা করবেন। কিন্তু যদি তিনি সেটা না করেন, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত না হন, তখন কি হবে, তখন এই বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে যেভাবে মোকদ্দমা অগ্রসর হয় এখানে ওইভাবে বিবেচনা করে মোকদ্দমাটা অগ্রসর হবে। কিন্তু এখানে আবার আরেকটা কথা শর্ত দিয়েছে, আমরা দেখব 8 বিধির শেষ দিকে, যে যদিও এখানে সরকার পক্ষ হয়নি বা সরকার আত্মপক্ষ সমর্থন করে সরকারি কৌশলীকে নিযুক্ত করেনি,
ফলে বেসরকারি কর্তৃপক্ষের ন্যায় বিবেচনা করে মোকদ্দমাটা অগ্রসর হচ্ছে। কিন্তু বেসরকারি কর্তৃপক্ষের ক্ষেত্রে যদি আদালত প্রয়োজন মনে করে কোনো ক্ষেত্রে তাকে গ্রেফতার করার একটা বিষয় থাকলে সেটা করতে পারে, এই ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। যদিও সরকার এখানে সরকারিভাবে বিষয়টি মোকাবেলা করেনি, তথাপি এটা গ্রেফতারের ব্যাপারটা করা যাবে না, যদি না সেটা ডিক্রি জারির ব্যাপার হয়। ডিক্রি জারির ক্ষেত্রে করা যেতে পারে, বাট অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না। এখানে আবার একটু বার দিয়ে রেখেছে। যাই হোক, তারপর আমরা দেখলাম যে ওই জামানত, সরকারের ক্ষেত্রে জামানত চাওয়া যাবে না ইয়েতে যেটা রয়েছে আপনার 8 বিধিতে যেটা আমরা পাচ্ছি। তারপর হচ্ছে যে এখানে আমাদের এই জামানতের ব্যাপারটা কোত্থেকে আসে, সাধারণত 41 আদেশের 5 এবং 6 বিধি থেকে আসে। ওই আপিলের ক্ষেত্রে যে জামানত প্রদান, এটি সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকারি কর্মকর্তা যদি বিবাদী হয় বা সরকারের কোনো দপ্তর যদি বিবাদী হয়, সেই ক্ষেত্রে জামানতের বিষয়টি প্রযোজ্য হবে না। তো সামগ্রিকভাবে এই ছিল 27 আদেশ সম্পর্কিত আলোচনা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বলছি যে আমরা ইতিমধ্যেই ধারাবাহিকভাবে এই 27তম আদেশ পর্যন্ত চলে এসেছি। এর বাইরেও আমরা কিছু আদেশ যেগুলো সামনে রয়েছে, 41, 42, 43, 44, এভাবে 47 পর্যন্ত আপিল রিভিউ রিভিশন, এগুলো নিয়েও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। বাকি অল্প কয়েকটি আদেশ রয়েছে এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আহ্বান জানাবো আপনাদের সকলকে, যারা আইনের শিক্ষার্থী কিংবা যারা প্র্যাকটিসিং লয়ার আছেন কিংবা আইনের ব্যাপারে আগ্রহী আছেন, যারা দেওয়ানি কার্যবিধিটা বুঝতে চান, তাদেরকে আহ্বান জানাবো আপনারা আমাদের এই চ্যানেলের দেওয়ানি কার্যবিধির ধারার অংশের যে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি সেগুলো শুনুন, এবং আদেশের অংশে যে প্রত্যেকটি আদেশ নিয়ে আলাদা আলোচনা রয়েছে সেগুলো শুনুন। এবং আমরা আশা করি যে এই প্রত্যেকটি আলোচনা শোনার পর আপনি দেওয়ানি কার্যবিধি সম্পর্কে মোটামুটি একটি ধারণা প্রাপ্ত হবে আপনার, বা দেওয়ানি কার্যবিধিটা নিজের মধ্যে আত্মস্থ করার একটা সক্ষমতা অর্জিত হবে, যেটি আপনাকে একজন আইনের শিক্ষার্থী হিসেবে বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। কিংবা আপনি একজন প্র্যাকটিসিং লয়ার হলে আপনার দেওয়ানি কার্যবিধির যে অন্তর্গত তথ্য রয়েছে, অন্তর্নিহিত তথ্য রয়েছে, এই সকল বিষয় বুঝতে আপনার জন্য সহজ হবে এবং দেওয়ানি মোকদ্দমা পরিচালনা তুলনামূলকভাবে সহজ হবে। কিংবা আপনি যদি আইনের প্রতি আগ্রহী একজন ব্যক্তি হন, তাহলে দেওয়ানি মোকদ্দমা কিভাবে পরিচালিত হয়, দেওয়ানি মোকদ্দমায় কী কী দিক থাকে, কী কী বিষয় থাকে, কিভাবে এটা কাজ করে, এই সকল বিষয় বোঝা আপনার জন্য অনেকটাই সহজ হবে। তো সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন।